অরিজিনাল ভাই। ওকে, আমরা শ্যুট শুরু করতেছি হচ্ছে মহাখালী ডিওএইচএস এর গেট, রাওয়া গেট থেকে আর কি। চলেন আমরা বাইকটা চালু করি আর হচ্ছে ক্যামেরাটা মাউন্ট করে নিলাম হেলমেটের সামনে। লেটস গো। সবার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটু ওয়ান্ডারার। সবার আগে দেখিয়ে নেই আমার বাইকটা কত কিলো চালিয়েছি। অডোমিটারে গেলাম, এই দেখেন 39,710 কিলোমিটার, মানে প্রায় 40,000 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর 40,000 কিলোমিটারে এসে এবার একটা মেজর আরও একটা রিপ্লেসমেন্ট দরকার বাইকে, সেটা হচ্ছে যে মনোশক। মোস্ট প্রবাবলি আমার বাইকের যে পিছনের যে মনোশক সাসপেনশনটা আছে এটা পুরোপুরি গেছে, মানে গেছে আর কি, বলতে গেছে আর কি। এটার হয়তো বা যে ভিতরে যে ফোর্ক অয়েল থাকে এই অয়েলগুলো মনে হয় বের হয়ে গেছে আর কি। সাসপেনশনের যে অয়েল হয়তো বা সিল কেটে অয়েল গেছে। এখন কথা হচ্ছে যে আসলে মনোশক কি আসলে ঠিক করা যায়? সম্ভবত মনোশক লিগালি আসলে ঠিক করা যায় না, তবে অনেকেই দেখা যায় যে মনোশক ঠিক করার কাজ করে না। এই মিয়া কি হইতেছে ভাই, এমনি চাপাও কেন, এত উত্তেজিত কেন? হ্যাঁ, যাই হোক, মনোশকটা আসলে কিন্তু সবাই মানে ঠিক করে না আর কি। তো আমাদের ক্ষেত্রেও আসলে আমরা মনোশকটা ওইভাবে হয়তো বা ঠিক করাতে পারবো না। ঠিক করাইলেও এটা কতটুকু অ্যাকুরেট হবে বা কতটুকু কাজের হবে সেটা সম্পর্কেও আমার কোনো আইডিয়াই নেই, টোটালি কোনো আইডিয়া নেই। আমাদের সামনের সাসপেনশন ফর্ক যেটা, এটা কিন্তু সার্ভিসিং করা যায়। এটার ফুয়েল বলতেছি, এটার ভিতরে যে অয়েলটা, এই ফর্ক অয়েল চেঞ্জ করা যায়, তারপরে অয়েল সিল চেঞ্জ করা যায়, সব কিছুই মোটামুটি চেঞ্জ করে নতুন করে আবার মানে সার্ভিসিং করে নিলে আবার সব আগের মতো কাজ করে আর কি। মানে ঠিক নতুনের মতোই আর কি, মানে বারবার এটাকে সার্ভিসিং করে ব্যবহার করা যায়। এই নিয়ে মোটামুটি আমি একবার এখানে অয়েল সিল পাল্টিয়েছি আর ফর্ক অয়েল বদলিয়ে ফেলেছি প্রায় 3-4 বার। কিন্তু পিছনের যে মনোশক সাসপেনশনটা, এই সাসপেনশনটা ইউজুয়ালি এটা মানে ঠিক করা যায় না, এটা রিপেয়ার করা যায় না। তো যার কারণে আমাদেরকে হয়তো বা নতুন একটা মনোশক সাসপেনশন আজকে কিনতে হবে। ভাইরে ভাই, প্রত্যেকটা জায়গায়, রাস্তার প্রত্যেকটা জায়গায় যেখানে একটুখানি ভাঙাচোরা আছে ওইখানেই বাইকটা এমনভাবে লাফালাফি করতেছে বলার মতো না। ইউজুয়ালি সাসপেনশন ঠিকঠাক থাকলে কখনোই এমন হয় না। তো চলেন, বুঝতে পারতেছি না আসলে, হইতে পারে সাসপেনশন না অন্য কোথাও প্রবলেম হয়েছে, কিন্তু আমি মোটামুটি শিওর যে হ্যাঁ আমার সাসপেনশনটাই গেছে আর কি। কারণ বাইকের আর সবই ঠিকঠাক ছিল, এই সাসপেনশনটাই এখন পর্যন্ত কখনো চেঞ্জ করা হয় নাই। এমনিতে সুইং আর্মের বুশটাও কখনো চেঞ্জ করি নাই। সুইং আর্মের বুশেও প্রবলেম হইতে পারে, কিন্তু বুশের কারণে এত ঝামেলা হওয়ার কথা না। বুশ হইলে দেখা যায় যে, বুশের প্রবলেম হইলে দেখা যায় যে পিছনের চাকাটা অনেক সময় টাল দেয়, তখন দেখা যায় যে অনেক সময় কন্ট্রোলটা ঠিক থাকে না বাইকের। বাইক দেখা যায় যে একটা সোজা রাস্তায়ও দেখা যায় যে বাম ডান করতে থাকে, ওই ধরনের প্রবলেম হয়। তো ওই ধরনের প্রবলেম নাই আসলে বাইকে। আমাদের অ্যাকচুয়ালি বুশে আই থিঙ্ক কোনো ইস্যু নাই। যদি ইস্যু থেকে থাকে তাহলে আসলে মনোশক সাসপেনশনেই হওয়ার কথা। আর মনোশক সাসপেনশনে যখন প্রবলেম হবে তখন আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনার বাইকের সাসপেনশন আপনি যতই অ্যাডজাস্ট করেন না কেন, সাসপেনশন কখনোই হার্ড হবে না। সাসপেনশন অলওয়েজ সফট হয়ে যাবে, একেবারে সফট হয়ে যাবে। ফ্রি হইতে হইতে একেবারে সফট হয়ে যাবে। এবং রাস্তার যেসব ধাক্কাগুলো, প্রত্যেকটা ধাক্কা আপনি অনুভব করতে পারবেন। লাইক আপনি রিক্সায় বসে থাকলে যেরকম রাস্তার সবগুলো ধাক্কা আপনি বুঝতে পারেন, টের পান, এমন একইভাবে আপনি বাইকে বসেও রাস্তার প্রত্যেকটা ধাক্কা টের পেতে থাকবেন। এবং এইটাই আমার ক্ষেত্রে এখন হচ্ছে। আমি আসলে খুবই ডিস্যাটিসফাইড, প্রচণ্ড রকমের ডিস্যাটিসফাইড এরকম সার্ভিস বা এরকম পারফরমেন্সে। এটা আসলে আমি বাইকেরও দোষ দিচ্ছি না, বাইকটা কিন্তু যথেষ্ট চালিয়েছি। এই গতকালকেও আমি বান্দরবানের একটা ট্যুর দিয়ে এলাম আর কি, এবং ট্যুর দিয়ে আসার পথে এই অবস্থা হয়েছে আর কি। শেষমেশ
একেবারেই মানে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে সাসপেনশন পুরোপুরি ডাউন খাইছে, পুরোপুরি ডাউন হয়ে গেছে আর কি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো চলেন এখন মিরপুর 60 ফিটের দিকে যাই। মিরপুর 60 ফিটে যেয়ে এটা মোটর রিফ্রেশে দেখাই। ওনারা যেইটা বলবে, যেটা চেঞ্জ করতে বলবে বা যেটা কাজ করাতে বলবে, ঠিক ওইটাই করবো আমরা। লেটস গো। ওকে, আমরা চাকার হাওয়াটা এখানে চেক করলাম এবং চাকার হাওয়া একদম পারফেক্ট আছে, মানে 30-35 যেটা মেনটেন করি ঠিক সেম আছে আর কি। মানে হাওয়া কোনো এদিক ওদিক হয় নাই। মানে আমার চাকাতে কোনো ধরনের প্রবলেম আছে কি না এই জিনিসটা ইনশিওর করার জন্য আমি চাকার হাওয়াটা চেক করে নিলাম। যদিও আমি জানতাম চাকায় প্রবলেম নাই, তারপরেও আমি একবার চেক করে নিলাম যে চাকার হাওয়া কোনো ধরনের কমতি আছে কি না। কিন্তু চাকার হাওয়া কমেও নাই, বাড়ে নাই, একদম পারফেক্ট আছে। তার মানে হচ্ছে আমাদের চাকাতে কোনো প্রবলেম নাই। সো একটু একটু করে আমরা মোটামুটি চেক দিয়ে ব্যাপারটা বুঝতে পারবো আর কি। চলেন আর একটু সামনে আগাই, মোটর রিফ্রেশে যাব আমরা একটু পরে। আমরা চলে আসছি মোটর রিফ্রেশ বিডিতে, আর ভাইকে বাইকটা দেখাবো এখন। চলেন বাইকটা দেখাই আর কি। ভাই, আমার মনে হয় মনোশকটা গেছে গা। হ্যাঁ, খেলে বেশি কি ভাই, এখন আর একেবারে ডাইবে গেছে। মানে ট্যুরে গেছিলাম তো, একেবারে মনে হইতেছে শেষ। আমি চাকাতে চেক করাইছি, সব কিছু চেক টেক করাইছি আর কি। ওকে, বাইকটা চেক দেওয়া হয়েছে আর বাইকটার বলছে যে সাসপেনশন প্রায় যাওয়ার পথে আর কি। পুরোপুরি এখনও যায় নাই, কিন্তু যাওয়ার পথে। তো সাসপেনশনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ এখন করি, পরে করি, কোনো এক সময় চেঞ্জ করতে হবে। তো আমরা আজকে এটার সাসপেনশনটা চেঞ্জ করে ফেলবো আর কি। চলেন তাহলে। একটু খুলে দেখেন আপনি একটু। হ্যাঁ, গ্যাব্রিয়েল ব্র্যান্ডের আর কি। তেল বেড়ে গেছে না, এই যে মনোযোগ করে তেল বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের নতুন সাসপেনশন, আর এই হচ্ছে আমাদের পুরাতন সাসপেনশন। পুরাতন ভার্সেস নিউ। আর যে ওজন, আরে ভাই কঠিন ওজন। বাইকটা ওয়াশ করানো শেষ, আর এখন আমরা বাইক নিয়ে বেরোয় পড়বো। আমাদের বাইকের কাজ শেষ। তো চলেন বাইকে উঠে এরপরে শক অ্যাবজর্বার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব আর কি, যে কীভাবে এটা নষ্ট হয়, কেন নষ্ট হয়, কী করলে অনেকদিন ভালো থাকবে। ওকে, চলেন তাহলে বের হই। লুকিং গ্লাসটা একটু ঘোলা ঘোলা লাগতেছে, কারণ লুকিং গ্লাসে হয়তো বা একটু তেল টেল পড়ছিল, আর ওয়াশের পরে অনেক সময় দেখা যায় যে লুকিং গ্লাস ক্লিন থাকে না। লুকিং গ্লাসটা ক্লিন করতে হলে লুকিং গ্লাসটা একটুখানি শুকাইতে হয়, কারণ ভিজা অবস্থায় লুকিং গ্লাস ক্লিন করে তেমন একটা লাভও হয় না।
তো চলেন যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে বাইকের সাসপেনশন, বাইকের ফ্রন্ট সাসপেনশন তো আমরা প্রায়ই সার্ভিসিং করিয়ে নেই, ফর্ক অয়েল চেঞ্জ করি, তারপর অনেক সময় অয়েল সিল যদি কেটে যায় তখন অয়েল সিল চেঞ্জ করে থাকি। তো এরকম আসলে সার্ভিসিং সামনেরটা করা গেলেও পিছনেরটা আসলে এই ধরনের সার্ভিসিং করা সম্ভব না। অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশে আসলে এরকম সার্ভিসিং কোথাও আছে বলে আমার জানা নাই। আর যখন আপনার এই রিয়ার সাসপেনশন বা পিছনের যে মনোশক, এই মনোশকটা কিভাবে আপনি যত্ন নেবেন, আসলে সত্যি বলতে মনোশকের যত্ন খুবই অল্প। সেটা হচ্ছে যে প্রথমত আপনি হচ্ছে বাইকে কখনো ওভারলোড নেবেন না। বাইকে যদি ওভারলোড নেন তাহলে আপনার সাসপেনশনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর যদি কম লোড নেন তাহলে সাসপেনশনটা অনেক দিন টিকবে। তো এটা পুরোপুরি হচ্ছে আপনার লোড নেওয়ার উপরে, যে আপনি কী পরিমাণ লোড নিচ্ছেন, কী পরিমাণ চালাচ্ছেন, কত হাজার কিলোমিটার। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, এই বাইকটা আমি প্রায় পিলিয়ন সহ রাইড করে থাকি এবং আমার এই বাইকটা আমি প্রায় 39,728 কিলোমিটার এখন অডোমিটারে, তার মানে প্রায় 40,000 কিলোমিটার চালাচ্ছি, 40,000 ছুঁই। এই অবস্থায় আমার মনোশকটা নষ্ট হয়েছে বা মনোশকের সিল কেটে তেল বের হওয়া শুরু হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার এইটা এতদিন গেল। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আরও কম যায়, অনেকের ক্ষেত্রে আরও বেশি দিন টিকে এই জিনিসটা। তো ব্যাপারটা হচ্ছে যে কতটুকু লোড নিচ্ছেন আর কীরকম আপনি যত্ন করছেন। এখন যত্নের মধ্যে কী পড়ে, যত্নের মধ্যে প্রথমত যেটা পড়ে যে বাইক ওয়াশ করানো। নিয়মিত বাইকটা পরিষ্কার রাখলে, বাইক ওয়াশ করে রাখলে আপনার এই মনোশকের ভিতরে ধুলা, বালি, ময়লা, বালু এগুলো আসলে ঢোকার চান্সটা কমে যাবে। আর এগুলো যখন আপনার বাইকের সাসপেনশনে ঢুকবে না, তখন সাসপেনশন এমনিতেই আরও অনেক দিন টিকবে। এই গেল প্রথম ব্যাপারটা। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সুইং আর্ম লুপ করতে হবে আপনাকে। সুইং আর্মটা 6-7 হাজার কিলোমিটার পর লুপ করতে হবে। যদি আপনি ওয়াটারপ্রুফ গ্রিজ দিয়ে লুপ করতে পারেন, সেক্ষেত্রে 10-12 হাজার পর্যন্তও আপনি রেখে এরপরে লুপ করতে পারেন, কোনো প্রবলেম নেই ওইটাতে। সো মোটামুটি এইটুকুই। আপনার সাসপেনশন কিন্তু ভালো রাখার জন্য এই 3টা ব্যাপার মানে মেনে চললেই হয়। এক হচ্ছে ওভারলোড নেবেন না, 2 হচ্ছে সবসময় বাইকটা ক্লিন রাখবেন, আর 3 নাম্বার হচ্ছে বাইকের সুইং আর্মটা মাঝে মধ্যে লুপ করবেন। তো এই 3টা টিপস মেনে চললে আপনার সাসপেনশন অনেক দিন টিকবে, মানে মনোশক সাসপেনশন। আর এই মনোশক সাসপেনশনটা বেশি দিন টেকা কেন জরুরি, কারণ এটা রিপেয়ার করা যায় না, রিপেয়ারেবল না। তো আজকে আমরা মোটো হান্ট থেকে আর কি আমাদের বাইকটা সার্ভিসিং করাইলাম আর কি। তো বাইকটা আসলে আমরা সবসময় মোটো হান্টেই যাই, কারণ মোটো হান্টের হাসান ভাই আমার অনেক ক্লোজ, আমার অনেক পরিচিত, এই জন্যই আসলে যাই। আর ওনার কাজের অবশ্যই মান ভালো, কাজের মান ভালো না হলে কখনোই আমি একটা জায়গায় আমার এত স্বাদের বাইকটা সার্ভিসিং করাইতাম না। ওরে এখন নতুন সাসপেনশন দেখে আমার বাইকটা ওরে সাসপেনশনটা কিন্তু ফ্রি হইতে টাইম লাগবে। সাসপেনশন মানে আপনি নেওয়ার পরপরই যে একদম সুন্দর মতো খেলা শুরু করবে তা না, প্রায় 1-2 হাজার 3 হাজার কিলোমিটার যাওয়ার পরে এরপরে আপনার সাসপেনশনটা আসলে খেলা শুরু করবে, ঠিকঠাক মতো খেলা শুরু করবে। তো ততদিন একটু ধাক্কা লাগবে, একটু বেশি ধাক্কা লাগবে বাইকটাতে, বাট এটা আসলে কোনো ব্যাপার না, এটা নর্মাল, এটাই স্বাভাবিক। তো যাই হোক, মোটো হান্ট থেকে আমরা আমাদের বাইকটা সার্ভিসিং করাইলাম, সেই রকম একটা সার্ভিসিং পেয়েছি, অসাধারণ সার্ভিসিং, অসাধারণ একটা ওয়াশ দিয়ে পলিশ করে বাইকটা নিয়ে বের হয়েছি। আর ওয়াশটা মানে এরকম একটা ওয়াশ করে পলিশ করে বাইক নিয়ে চালাইলে মানে রাস্তা দিয়ে যখন আপনি যাবেন আপনার এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। যেমন নতুন কাপড় পরলে, নতুন জুতা পরলে যেমন মনটা ভালো লাগে, ঠিক তেমনই বাইকটা যখন ওয়াশ করে আপনি চালাইবেন, যখন একটা বাইকে সব কিছু ঠিকঠাক থাকবে, বাইকটা চালিয়ে আপনি অন্যরকম প্রশান্তি পাবেন, আপনার আনন্দে আপনার মনটা ভরে উঠবে। তো বুঝতেই পারতেছেন কতটা ভালো লাগতেছে আমার এই মুহূর্তে। আর মোটো হান্টকে একটা স্পেশাল থ্যাঙ্কস আসলে না দিলেই নয়, যদিও পরিচিত মানুষদের মধ্যে থ্যাঙ্কস না দিলেও চলে, কিন্তু মাঝে মধ্যে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর মোটো হান্ট বিডিতে আপনারা যদি যান, মোটো হান্টে যদি আপনারা সার্ভিসিং করাইতে চান, তাহলে আপনাদেরকে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এই অ্যাড্রেসে যাবেন, বা এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা কনফার্ম করে তারপরে যেতে পারেন। অনেক সময় দেখা যায় যে সার্ভিসিংয়ে ভিড় বেশি থাকে, আবার অনেক সময় ভিড় কম থাকে। তো ভিড় যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার ওয়েটিং টাইমটা অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ফোন দিয়ে যাওয়াটাই বেটার আর কি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মোটো ওয়ান্ডারার
চ্যানেলের যেসব সাবস্ক্রাইবার, সকল সাবস্ক্রাইবারের জন্য সার্ভিসিং ফির উপরে 10% একটা ডিসকাউন্ট পাবেন। শুধু আপনাকে বলতে হবে যে আপনি মোটো ওয়ান্ডারারের সাবস্ক্রাইবার। যদি এটা বলেন তাহলে আপনার কাছ থেকে সার্ভিসিং থেকে অবশ্যই 10% কস্ট কমায় রাখা হবে। সার্ভিসিং কস্ট কমবে, কিন্তু পার্টসের দাম কিন্তু কমবে না। পার্টসের দাম কিন্তু একদম নর্মাল যেটা ওইটাই, ওই দামেই আপনাকে পার্টসগুলো নিতে হবে। ওকে, কারণ পার্টসের দাম আসলে খুবই টাইট প্রাইসিং থাকে, পার্টসের দামে কম করা সম্ভব না কারো পক্ষে, মানে তাহলে তারই লস হবে যদি কেউ কম করে। ওয়াও ওয়াও, এই বাইকটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেন। ওফ, কত সুন্দর আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছে, কিন্তু গাছগুলা, আচ্ছা এই রাস্তাটা কি খালি আছে? হ্যাঁ, রাস্তা খোলা আছে। আরে এত কিছু দেখে আমি ভাবছিলাম রাস্তা মনে হয় ক্লোজই করে দিছে। যা বলছিলাম আর কি, বাইকটা খুবই সুন্দর লাগতেছিল। আর্টিফিশিয়াল ঘাসের মতো যেগুলো আর কি, ঘাসের কার্পেট, ওইগুলা বাইকের গায়ে লাগিয়ে দিয়েছে। কেমন জানি একটা সবুজ সবুজ, মানে সবুজ শ্যামল একটা ভাব চলে আসছে আর কি, ভালো লাগতেছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেফলি রাইড করবেন। বাই বাই।